নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শিলং কীরকম দল সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে শেষ মুহূর্তে কি বড় চমক দিতে চলেছে সেই নিয়েও আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপোকে নিয়ে কথা বলি, তো সাউল ক্রেসপো কিন্তু একটা নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে। লাস্ট 7টা ম্যাচে কিন্তু সাউল ক্রেসপো প্রতি ম্যাচে গোল পেয়েছে। একজন মিডফিল্ডারের প্লেয়ার প্রতি ম্যাচে গোল পাওয়া মানে কিন্তু একটা দারুণ, তার টপ ক্লাস ফর্মে রয়েছে। তো শুরুটা হয়েছিল গত সিজনে, যেখানে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল হেরেছিল, সেখানেও কিন্তু ডার্বি ম্যাচে গোল। পরবর্তী সময় কেরালা ব্লাস্টার্স ম্যাচেও কিন্তু তার জোড়া গোল এবং বেঙ্গালুরু ম্যাচেও গোল দেখা গিয়েছিল। পাঞ্জাব ম্যাচের জন্য কিন্তু অ্যাভেলেবেল ছিল না সাউল ক্রেসপো। আর এই সিজনে ইন্ডিয়ান এয়ারফোর্স, ডাউনটাউন এবং যে আলটিন আসিরের সঙ্গে ম্যাচ হয়েছে, প্রতিটা ম্যাচেই কিন্তু সাউল ক্রেসপোর কাছ থেকে গোল দেখতে পাওয়া গেছে। তো একজন দারুণ মাপের প্লেয়ার, আর এই মুহূর্তে তাকে ক্যাপ্টেনশিপের দায়িত্ব দিয়ে ইস্টবেঙ্গল একদম সঠিক কাজটাই করেছে এবং সেরা ফুটবলটা কিন্তু খেলছে সাউল ক্রেসপো। তো এই সিজনটা কিন্তু সাউল ক্রেসপো এবং মাতিতালালের জুটি যদি দারুণ ফুটবল খেলে, তো ইস্টবেঙ্গলের কিন্তু অনেক কিছুই স্বপ্ন পূরণ হতে পারে। তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। এবার ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু শিলং লাজং, তোমরা সকলেই জানো যে যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে কিন্তু শিলং। তাদের দলে কিন্তু বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে। ডিফেন্স লাইনে কিন্তু একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, মিডফিল্ডার প্লেয়ার হিসেবে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার এবং স্ট্রাইকার পজিশনে কিন্তু দুজন ব্রাজিলিয়ান প্লেয়ার, তাদের 4জন ব্রাজিলিয়ান প্লেয়ার কিন্তু তাদের স্কোয়াডে রয়েছে। ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খুবই ভালো প্লেয়ার এবং তারা যথেষ্ট ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। আর শিলংয়ে খেলা মানে সব সময় কঠিন খেলা হয়। অতীতের দিকে দেখতে গেলেও কিন্তু দুই প্রধানই শিলংকে যথেষ্ট পরিমাণে সমীহ করে চলতো। শিলং হয়তো কিছু কিছু ম্যাচে এমন কিছু করে দিত, সেই দিকে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে দুই প্রধানকেই খেলতে আমরা দেখেছি। তো এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং শিলংয়ে কিন্তু তারা খেলতে চলেছে তাদের ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। তো দুটো দলে যদি আমরা হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো 20 বার কিন্তু শিলং এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল 8 বার জিতেছে, শিলং কিন্তু 6 বার জিতেছে। তো যথেষ্ট চাপ রাখে বোঝাই যাচ্ছে। আর 6টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো ইস্টবেঙ্গল গোল করেছে টোটাল 33টা, শিলং কিন্তু 21টা গোল করতেও দেখা গেছে। এবং লাস্ট দুটো দল কিন্তু মুখোমুখি হয়েছিল সেই আই লিগের সময়। তার পরবর্তী সময় কিন্তু তাদের আর খেলা খুব একটা দেখা যায়নি। আই লিগেই কিন্তু তারা লাস্ট মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ভালো রেকর্ড ছিল। তো লাস্ট সম্ভবত 2019 সালে কিন্তু তারা মুখোমুখি হয়েছিল, তারপরে কিন্তু আর তাদের দেখা যায়নি। এবং যদি আমরা ইস্টবেঙ্গল এবং এই ডাউনটাউনের বর্তমানে পারফরমেন্স নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু লাস্ট 3টে ম্যাচে কিন্তু ভালো ফুটবল খেলেছে। 2টো ম্যাচ জিতলেও কিন্তু আলটিন অ্যাসির ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল হেরে গেছে। সেখানে শিলংয়ের যদি আমরা কথা বলি, লাস্ট 3টে ম্যাচ কিন্তু শিলং ভালো ফুটবল খেলেছে। সেখানে কিন্তু একটা ম্যাচে জয় পেয়েছে আর 2টো ম্যাচে কিন্তু তারা ড্র করেছে। তো যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। তো এরপরে যদি আমরা একজন বাঙালি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো খুবই ট্যালেন্টেড প্লেয়ার হচ্ছে ঋত্বিক দাস, যে কিন্তু জামশেদপুর এফসিতে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার ঋত্বিককে নিয়ে নানান রকমের বাজারে কথাবার্তা চলছিল। চেন্নাইন এফসি তারা চেষ্টা করছিল, এফসি গোয়াও নাকি চেষ্টা করছিল, আরও একটা আমাদের বাংলার কোনো ক্লাব নাকি ঋত্বিক দাসকে নেবার ব্যাপারে অফার করেছিল। কিন্তু বর্তমানে ঋত্বিক দাস সম্পূর্ণ ফিট হয়ে গেছে। আজ থেকেই কিন্তু জামশেদপুর এফসির শিবিরে চলে গেছে এবং জামশেদপুরের তরফ থেকে অফিসিয়ালি সেই আপডেটও এসে গেছে। জামশেদপুরেই কিন্তু যোগদান করেছে ঋত্বিক দাস। যদিও এখনও কয়েকটা দিন ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে, তো শেষ মুহূর্তেও কিন্তু কিছু চমক আসতে পারে ঋত্বিককে নিয়ে, সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা মোহনবাগান সুপার জায়েন্টের ক্যাপ্টেন সুভাশিস বোসকে নিয়ে কথা বলি, তো সুভাশিস বোসকেও কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করতে আমরা দেখেছিলাম এবং সুভাশিসদার জন্য কিন্তু সম্মান আরও অনেক গুণ বেড়ে গেল। এবং আজকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া
তরফ থেকেও কিন্তু তাদের ক্যাপ্টেনকে সম্মান জ্ঞাপন করা হয়েছে, কারণ কোনো অফিসিয়াল পেজ থেকে কিন্তু এগুলো করলে অনেক রকম সমস্যা হতে পারে, আইনত ব্যাপার এসে যেতে পারে। তো আইনি জটিলতার দিকে না গিয়ে কিন্তু তারাও কিন্তু তাদের ক্যাপ্টেনকে সম্মান জানিয়েছে, ক্যাপ্টেন রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এছাড়া অনেক বাঙালি প্লেয়াররা, সবার পক্ষে সম্ভব হয়নি রাস্তায় নেমে প্রতিবাদ করা, তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করেছে, সেখানে সৌভিক চক্রবর্তীর প্রোফাইলই গায়েব হয়ে গেছে। তো এরকম ঘটনা ঘটেছে। তো এদের প্রতি কিন্তু সম্মান বহুগুণ আরও বেড়ে গেল এবং খুবই ভালো লাগছে যে এরকম আমাদের প্লেয়াররা রাস্তায় নেমে এসে প্রতিবাদ করছে। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু ট্রান্সফার মার্কেটের শেষের দিকে মানে কিছু বলতে গেলে ভারতীয় প্লেয়ার এখনও সাইনিং করার জন্য রয়েছে। তো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলের ডিফেন্সের দুই সাইড ব্যাকের অবস্থা খুবই খারাপ। ভিগনেসকে চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত ভিগনেস হাতছাড়া হয়েছে। গামার প্রতি ইন্টারেস্ট থাকলেও কিন্তু গামাও কিন্তু ওড়িশা এফসিতে চলে গেছে। তো সেই জায়গাতে ইস্টবেঙ্গল কিন্তু আরও বেশ কিছু অপশানের পিছনে রয়েছে। তোমাদের অনেক দিন আগেই জানিয়েছিলাম যে 25 বছর বয়সী ভারতীয় সাইড ব্যাকের প্লেয়ার নাওরেম রোশন সিং, যে কিন্তু বেঙ্গালুরু এফসিতে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবার দীর্ঘমেয়াদী চুক্তি, বেঙ্গালুরু তাকে সহজে ছাড়তে চাইছে না, তারা একটা ভালো ট্রান্সফার ফি চেয়ে বসেছে এবং ট্রান্সফার ফি যদি পে করা হয় তাহলে হয়তো ছাড়তে পারে। এবার ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই এরকম একজন প্লেয়ারকে চাইছে এবং কার্লেস কোয়াদ্রাতের অধীনে কিন্তু এই রোশন খুবই ভালো ফুটবল খেলেছে এবং সবথেকে ভালো রোশনের যেটা গুণ, দুটো সাইড ব্যাকেই খেলতে পারে। তো ইস্টবেঙ্গলের জন্য দারুণ অপশান হতে পারে। আর তোমরা অনেকেই জানো যে অ্যালেক্স হাজির পিছনেও ইস্টবেঙ্গল রয়েছে। এবার অ্যালেক্স হাজির ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয়ে গেছে, হায়দ্রাবাদ তারা কিন্তু একটা বড় ট্রান্সফার ফি চেয়ে বসেছে। তো সেই ট্রান্সফার ফি দিয়ে অ্যালেক্স হাজিকে নেওয়ার থেকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু এই রোশনের পিছনে যেতে পারে। শেষ মুহূর্তে একটা চেষ্টা চালাচ্ছে, যে সই হয়েই যাবে সেরকম নিশ্চয়তা নেই। ট্রান্সফার মার্কেট যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে, শেষ মুহূর্তে গিয়ে দেখতে পারো যে সই হয়েও যেতে পারে। তো অপেক্ষা করে থাকবো। এই মুহূর্তে এখনও যে কথাবার্তা শেষ মুহূর্তে একদম একটা চালাচ্ছে সেটা শোনা যাচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাক শেষ পর্যন্ত সাইড ব্যাক প্লেয়ার হিসেবে কে ইস্টবেঙ্গলে যোগদান করে। রোশন এসে গেলে তো একটা দারুণ সাইনিং হবে, কিন্তু খরচা অনেকটাই হবে। এই সিজনে আমরা রীতিমতন দেখে নিয়েছি ট্রান্সফার ফি দিয়ে জিকসান, আনোয়ারের মতন প্লেয়ারকে নিয়ে আসা, হাই প্রোফাইল দুজন প্লেয়ার, এছাড়া বড় স্যালারি দিয়ে কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে রাখা হয়েছে। তো সেই জায়গায় ম্যানেজমেন্ট যদি এইটাও করে ফেলতে পারে, তো মানে ইন্ডিয়ান ফুটবলে সব থেকে বড় বলতে গেলে ট্রান্সফার মার্কেটে কাজটা কিন্তু ইস্টবেঙ্গলই করবে, সেটা বলাই যায়। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।